মায়া লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে গেল, গলা শুকিয়ে এলো তৃষ্ণার্তে। তারপর হৃদকে বুঝতে দিতে চাইল না যে মায়া হৃদের জন্যই এসেছিল এখানে, বরং হৃদকে মিথ্যা বলতে চেয়ে রিনরিনে গলায় বলল মায়া, আমি তো শ্রেয়ার জন্য এসেছিলাম। ও নি, আমি এখন যাই। আগের ন্যায় হৃদ একই সুরে বলল, যাবেন কেন ম্যাডাম? আরেকটু থাকেন, ভালোই তো লাগছে। শ্রেয়া নেই তো কি হয়েছে, আমি তো আছি। সুন্দরী বেআইনের সঙ্গ দিব। বলেই হৃদ এমনভাবে মায়ার গলা বেয়ে নিচে তাকালো যেন মায়ার ওড়না ভেদ করে হৃদ সব কিছু দেখে নিচ্ছে, অথচ মায়ার গায়ে বড় ওড়নাটা কাজ জড়িয়ে দুপাশে টানা। মায়া হৃদের দৃষ্টিতে অস্বস্তিতে পড়ে হাত কচলিয়ে মিনমিন গলায় বলল। আপনার দৃষ্টি বাজে। হৃদের তৎক্ষণাৎ উত্তর আসলো, আমার দৃষ্টি বাজে বলেই তো আপনাকে নষ্ট চোখে দেখি ম্যাডাম, নয়তো ভালো হলে তো দূরেই থাকতাম, কাছে আসতাম না। মায়া মিনমিন করে বলল, আমি বিবাহিত। আমার বিবাহিত মেয়েই পছন্দ, সেই জন্যই তো আপনাকে পরকীয়ার প্রস্তাব দিলাম। ম্যাডাম কি রাজি? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে আগের ন্যায় মিনমিন করে বলল, না, আমার আপনার মতো সিঙ্গেল ছেলে পছন্দ না। সিঙ্গেল কোথায় ম্যাডাম? আপনি আমার পরকীয়ার প্রস্তাবটা অ্যাকসেপ্ট করলেই আমি মিঙ্গেল হয়ে যাব, তারপর দুজন মিলে সোজা রুমে, আর বেডরুমও খালি। সারা রাত আপনাকে শিখাবো পড়াবো কিভাবে পরকীয়া করতে হয়, এর মাঝে দুজনের শারীরিক এক্সারসাইজও হয়ে যাবে। পরকীয়া মানে বুঝেন ম্যাডাম, কি করতে হয় জানেন তো? হৃদের বেফাঁস ইঙ্গিত মূলত কথার মুহূর্তেই মায়ার নাক মুখ কুঁচকে খিঁচে নিল অতি লজ্জায় আড়ষ্ট হয়ে। মাথা নুয়ে দুই হাতের মুঠোয় ওড়নার আঁচলটা পিষল। কেমন একটা অস্থিরতায় মায়া আছড়ে পড়েছে। ভেতরটা ভয়ে ধুকপুক ধুকপুক করছে। হৃদের কথার ইঙ্গিত বোঝার মতন বয়স মায়ার হয়েছে, সে এসব বোঝে। এতদিন হৃদের পরিচয় জানত না বলেই মায়া হৃদের মুখে মুখে উত্তর করতে পারছে, কিন্তু এখন মায়া হৃদের পরিচয় সম্পর্কে অবগত হয়েই মুখ চালাতে পারছে না, বরং মায়া ইহজীবনে হৃদের সাথে কখনো তর্ক করবে না বলে প্রতিজ্ঞাও করেছে। কারণ হৃদ মায়াকে এমনিই বেয়াদব বলে জানে। নিজের ফোনেও মায়ার নাম্বারটা সেইভাবে সেভ করা। মায়াকে কতটা বেয়াদব বউ ভাবলে হৃদ এইভাবে মায়ের নাম্বারটা সেভ করে তা জানা নাই মায়ার। মায়া এতদিন না জেনে বুঝেই হৃদের সঙ্গে তর্ক করেছিল, কিন্তু এখন জামাইয়ের পরিচয় পেয়ে মুখ চালিয়ে তর্ক করে আর বেয়াদব হবে না, বরং মায়া বাধ্য বউ হয়ে থাকবে ওর নেতা সাহেবের। মায়া আর মুখ চালাবে না বলে সিদ্ধান্ত নিলেও নিজের ভিতরকার অস্থির ছটফটে উত্তেজনা হয়ে যাচ্ছে বারবার। আর কিছুক্ষণ এভাবে হৃদের সামনে থাকতেই নিশ্চয় মায়ার চতুর জামাই বুঝে যাবে মায়ের মতিগতি। মায়া হৃদকে বুঝতে দিতে চায় না নিজের ভেতরকার অস্থির অবস্থার কথা, বরং এই মুহূর্তে হৃদের থেকে পালাতে চায়। আমি নিচে যাব। হৃদ মায়ের অস্থিরতা দেখেই পড়ল। ম্যাডাম কি আমাকে ভয় পাচ্ছেন? অল্পতে ভয় পেলে চলবে বলুন? আমার তো এখনো কত কিছু করা বাকি, আর আপনার কত কিছু শোয়া বাকি। আমি আপনার জান খাওয়ার ধান্দায় আছি, আর আপনি জান নিয়ে পালাতে চাচ্ছেন? কথাগুলো বলতে বলতেই হৃদ মায়ের সাথে আরও ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। স্পর্শে দুজনের শরীর ছুঁয়ে যেতেই মায়ের সর্বাঙ্গ নাড়িয়ে কেঁপে উঠল হৃদের শরীরের স্পর্শে। মুহূর্তেই মায়া হৃদের ভয়ে দেয়ালের সঙ্গে সেটে গেল, কম্পিত দেহময়। হৃদ অনুভব করতে পারল মায়ের কম্পিত শরীরের আজ। নিস্তব্ধ ড্রয়িং রুমে যেন ঝংকার তুলল দুজনের উষ্ণ নিঃশ্বাসের শব্দ। সেই উষ্ণতা আরও বাড়িয়ে দিল হৃদ। হাত বাড়িয়ে দেয়ালের সুইচ চেপে আলোড়িত ড্রয়িং রুমটি মুহূর্তেই ঘোর অন্ধকার করে তলিয়ে দিল। মায়া চমকে উঠল অজানা ভয়, ফের বুক ধড়ফড় করল। হৃদ মায়ার ভয় বাড়িয়ে দিয়ে মাথায় থুতনি ধরে লজ্জায় নুয়ে যাওয়া মুখটা ধরে উপরে তুলল। ভয়াত্মক মায়া আরও ভয়াত্মক হলো। শরীর শক্ত করে চোখ খিচে বন্ধ করে নিল। হৃদ আবছায় আলোয় মায়ার সুন্দর মুখটা দেখল। মুখোমুখি হওয়ার দরুন হৃদের উষ্ণ নিঃশ্বাসের বাতাস মায়ের মুখে অনুভব করতেই মায়ার তরতর করে কাঁপল।
হৃদের ঘোর লাগা চোখে মায়ের কম্পিত চোখ জোড়া দেখলো। হাত বাড়িয়ে মায়ের মসৃণ গালে স্পর্শ করলো। অপর হাতটা নেমে আসলো মায়ের কোমরে। হৃদ চোখ আউড়িয়ে মায়ার মায়াময় মুখ আবারও একবার দেখলো। তার অবাধ্য মন আরও অবাধ্য হলো। হৃদের মনে হচ্ছে তার অবাধ্য মন অবাধ্য বউটাকে কাছে পাওয়ার খুশিতে আত্মহারা হয়ে তার বউর থেকে লাফিয়ে না বেরিয়ে যায়, তাহলে তার সম্মান আর কিছুই থাকবে না। এই বেয়াদব বউটা চট করে বুঝে যাবে হৃদের কথা তার অবাধ্য মনটাও শোনে না। আসলে তার মন কথা শোনে না তার বউয়ের। তখন হৃদের দুর্বলতা বুঝে যাবে, যেটা হৃদ চাচ্ছে না তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে এই নারী তার দুর্বলতা বুঝুক। তাছাড়া হৃদের মনের সাথে তার চোখ দুটো চরম বেহায়া, সারাক্ষণ অস্থির হয়ে কিভাবে বউকে খুঁজে বেড়ায়। এত অবাধ্যের মাঝে হৃদ যে কিভাবে বাধ্য থাকবে সেটাই বুঝে পায় না। মাঝে মাঝে তো হৃদের নিজের জন্যই মায়া হয়, সে কিভাবে এত অবাধ্যের মাঝে পড়ে গেল। তার মন কথা শোনে না, চোখ কথা শোনে না, হাত কথা শোনে না, বউকে ছুতে চায়, তার শরীরটাও কেমন বউ বউ করে। সবচেয়ে বড় কথা হলো তার অবাধ্য বউটাই তার কথা শোনে না। হৃদের ঘোল লাগা মন ঠিকরে উঠল মায়ের তীর করা কম্পিত ঠোঁটের দিকে তাকিয়ে। ঘোর রাগার মতন আসক্ত হয়ে হাতের উল্টো পিঠ ছুঁয়ালো মায়ার গালে। গালে পড়া মায়ের চুলগুলো হাতের উল্টো পিঠে চড়িয়ে দিতে দিতে শব্দ করে চুমু খেলো মায়ের গালে। জীবনের প্রথম চুমু হৃদের থেকে পেতেই মায়া কম্পিত শরীরের কম্পন আরও বাড়ল। শরীর শক্ত করে নিঃশ্বাস নিতে ভুলে গেল। ভয়ে আর উত্তেজনায় হৃদ মায়ার উপর গালের ঠিক আগের ন্যায় শক্ত করে চুমু খেলো। মুখ উঠিয়ে মায়ের কম্পিত চোখের দিকে তাকিয়ে বলল, শরীর ছাড়াও। হৃদের কথা মায়ার অবধি পৌঁছালো কিনা বোঝা দেয়। ভয়ে মায়া শরীর নরম করার বদলে আরও খিচে শক্ত করে পড়ে রইল হৃদের বক্ষে। নিঃশ্বাস তখনও আটকে রেখেছে কাঁপতে কাঁপতে। হৃদ মায়ের কপালে শব্দ করে ঠোঁট ছুঁয়ে নেমে আসলো দু চোখের পাতায়। তীর করা দুই চোখের পাতায় এভাবে ঠোঁট ছুঁয়ে নাকে নামতেই হৃদ সেখানে শক্ত করে কামড় বসিয়ে দিয়ে মোহিত গলায় বলল, নিঃশ্বাস ছাড়াও। মায়া নিঃশ্বাস ছাড়ার বদলে বরং আরও আটকে রাখলো। মায়ের বেগতিক কম্পন বলছে এই মুহূর্তে হৃদকে কতটা ভয় পাচ্ছে ও। তারপরেও হৃদ ছাড়ল না মায়াকে, বরং কামড়ে দেওয়ার জায়গায় শব্দ করে ছোট্ট চুমু খেয়ে নেমে আসলো মায়ের গাল ওষ্ঠে। বিয়েতে দেওয়া মায়ার লাল টকটকে লিপস্টিক এখনও লেগে আছে ঠোঁটে। হৃদ সেদিকে তাকিয়ে আরও আসক্ত হলো। শক্ত হাতে মায়ের গাল চেপে ঠোঁট উঁচালো। একত্রে মায়ের ঠোঁট জোড়া মুখে নেওয়া 4 কি 5 সেকেন্ডের মাথায় মায়া বেহুশ হয়ে ঢলে পড়তে নিলেই হৃদ এলোমেলোভাবে তৎক্ষণাৎ মায়ের দু বাহু চেপে আঁকড়ে ধরল। মায়ের দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস আটকে রাখার ফলে এখন জ্ঞান হারালো। হৃদ মায়ের দু বাহু টেনে বুকে চেপে ধরতে ধরতে চট করে হৃদের মেজাজ বিগড়ে গেল। অপরের হাতে নিজের ভেজা ঠোঁট জোড়া মুছতে মুছতে রাগে তিরতির করে দাঁতে দাঁত পিষল। জীবনের প্রথম চুমুটা সে করতে পারল না বলেই তার মেজাজ গরম হচ্ছে। হৃদ বলেছিল নিঃশ্বাস ছাড়তে, বেয়াদব মহিলা ছাড়েনি, তার কথা শোনেনি, সের জন্যই জ্ঞান হারালো। বাল, নিঃশ্বাস আটকে কে চুমু খায়? বেহুশ তো হবেই। তির করে মেজাজ হৃদ চট করে মায়াকে কোলে তুলে হাঁটলো বাহিরের দিকে। সে আর এখানে এক মুহূর্তের জন্যও থাকবে না। অন্যের বাড়িতে সে থাকতে পারে না, তার ঘুম আসে না। বউয়ের জন্য এই বাড়িতে এসেছিল, এখন বউ নিয়ে এসে চলে যাবে। এই বেয়াদব নারীকে সে তার কাছে নিয়েই যে গতি করার করবে, কিন্তু তারপরেও এখানে রেখে যাবে না। হৃদের বের হওয়ার পথে আয়ন রাদিফ নিচে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। দুজনেই হৃদের অপেক্ষায় ছিল। রাদিফ হৃদের বাসায় যাবে আর আয়ন হৃদের সঙ্গে বেরিয়ে যাবে নিজের হসপিটালের উদ্দেশ্যে। আয়ন মূলত ফাহাদদের বিয়েতে আসার আরও একটি কারণ ছিল জুই, কিন্তু এখানে আসার পর থেকে জুই কেমন আয়নকে এড়িয়ে চলছে, অপরিচিতর মতন ব্যবহার করছে, যেটা মোটেও আয়নের ভালো লাগেনি। সবচেয়ে খারাপ যেটি লেগেছিল সেটি হলো জুই আয়নের থেকে রাদিফকে বেশি প্রাধান্য দিচ্ছিল। রাদিফের কথায় জুই লজ্জাও পাচ্ছিল, অথচ যে লজ্জাটুকু জুই আয়নের কথায় পাওয়ার ছিল সেটা রাদিফের কথায় কেন পাচ্ছে সেটাই বুঝতে পারছিল না আয়ন। এমনটা তো হওয়ার কথা নয়।
জুই নিজেই আয়নের সঙ্গে যোগাযোগ করেছে এতদিন, আয়নকে গুরুত্ব দিয়েছে, প্রতিনিয়ত আয়নের খোঁজ নিয়েছে, আয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই আয়ন জুইয়ের সাথে একটা সম্পর্কে জড়িয়েছে। আয়ন বা জুই দুজনের কেউই কাউকে বলেনি যে তারা একে অপরকে ভালোবাসে বা বিয়ে করতে চায়। অনুভূতির আদান প্রদান হয়নি দুজনের কারোরই। তারপরেও দুজনেই বুঝে তারা একে অপরকে মায়ায় জড়িয়ে পড়েছে। আয়নের থেকে জুই বেশি আয়নের মায়ায় জড়িয়েছে, সেটা রোজ জুইয়ের মুখেই শোনা যায়। একদিন আয়ন ব্যস্ততার জন্য ফোন করতে না পারলেই জুই কাঁদে, মন খারাপ করে। রোজ নিয়ম করে জুই আয়নের ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে। মূলত জুইয়ের এত আগ্রহ দেখেই আয়ন বাধ্য হয় জুইয়ের মায়ায় জড়াতে। দুজনের রাতের ফোন আলাপ ব্যাঘাত ঘটে বলে আয়ন জুইয়ের জন্য নাইট ডিউটি ছেড়ে দিয়ে দিনে শিফট হয়েছে। দুজন রাতভর ফোন আলাপ করতে পারে, সেই জন্যই সে নাইট ডিউটি আর করে না। তারপরও মাঝে মধ্যে রাতে একবার করে হলেও হসপিটালে যায়। তার কারণ নিজেদের হসপিটাল বলে সে দায়িত্ব থেকে পিছিয়ে থাকে না। যেমন আজ আয়ন একবার যাবে নিজের হসপিটালে তদারকি করতে। কিন্তু ফাহাদের বাসায় আসার আগেও জুইয়ের সঙ্গে আয়নের ফোনে কথা হয়েছিল। জুই বলেছিল আয়নকে তাড়াতাড়ি আসতে, সে নাকি অপেক্ষা করছে আয়নের পথে। অথচ আয়ন এই বাসায় এসেছে বিগত 3 ঘন্টার উপর হলো। এই নিয়ে জুই একবারও আয়নের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলল না, বরং আয়নকে এড়িয়ে রাদিফকে গুরুত্ব দিল। রাদিফের সঙ্গেও জুই বেশি কথা বলেনি, তবে যতটুকু কথা বলেছিল জুইয়ের আচরণে মনে হয়েছিল আয়নের জন্য জুই রাদিফের সঙ্গে বেশি কথা বলেনি, নয়তো আরও কথা বলতো। মূলত আয়ন বুঝতে পারছে না জুই এমন অপরিচিতর মতন আচরণ কেন করছে আয়নের সঙ্গে। তাকে ফোনে ভালোবাসার লোভ দেখিয়ে সরাসরি সাক্ষাতে কেন পিছু হাঁটে। আয়ন তখনকার ঘটনাকে এড়িয়ে রাদিফের সঙ্গে ফাহাদদের নিজ তলার ড্রয়িং রুমের সোফায় বসেছিল। টুকটাক কথা হচ্ছিল রাদিফের সঙ্গে। এরই মধ্যে আয়নের আগে রাদিফের চোখ পড়ল হৃদকে বেরিয়ে যেতে বেহুশের মায়াকে কোলে নিয়ে। চমকে ওঠার মতন সোফা ছেড়ে লাফিয়ে দাঁড়ালো রাদিফ। হৃদের কোলে মায়াকে দেখে মৃদু চেঁচিয়ে আঙুল তাক করে সেদিকে দেখিয়ে তৎক্ষণাৎ আয়নকে বলল, হৃদ ভাইয়ার কলে ওটা ফাহাদ ভাইয়া ছোট শালি না ব্রো? আয়ন হৃদকে চলে যেতে দেখে দুষ্টু হেসে সে উঠে দাঁড়ালো। রাদিফের কাঁধে চাপড় মারতে মারতে বলল, ইয়েস ব্রো। আয়নের সম্মতিতে রাদিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার মতন চমকে উঠল। হৃদ আর প্রেম, সর্বনাশ! এত কিছু কখন হলো? রাদিফের হৃদ ভাই প্রেম করছে আর সে জানে না? সেটা আল্লাহ! এত কিছু হয়ে যাচ্ছে, রাদিফ এখনো টেরও পেল না। রাদিফ অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে পড়ল, হৃদ ভাইয়া প্রেম করেছে? না, সংসার করছে। অবিশ্বাস্য গলায় ফের মৃদু চেঁচালো রাদিফ। কি? হৃদ ভাই বিয়ে করেছে? কবে? কখন? তুমি কি আমাকে মিথ্যে বলছো আয়ান ভাই? তোকে মিথ্যা বলে আমার লাভ? আয়নের কথা বিশ্বাস করতে রাদিফের কষ্ট হলো। তারপরও শিওর হওয়ার জন্য আগের ন্যায় অবিশ্বাস্য গলায় বলল, হৃদ ভাই কি ফায়াদ ভাইয়ার ছোট শালিকে বিয়ে করেছে, আমাদের বিয়ানকে? তোর বিয়াইন কিভাবে হয় বলত? তোর তো ভাবি হবে। বড় ভাইয়ের বউকে বিয়াইন ডাকিস? ভাবি ডাক। আয়নের কথায় অবিশ্বাসে রাদিফের মাথা ঘুরে যাবার মতন। হৃদকে আজ এত বছর ধরে বিয়ে করাতে পারছে না, অথচ এখন শুনছে সেই হৃদ ভাই নাকি বিয়ে করে সংসারও করছে। তাদের মা যদি শুনে হৃদ লুকিয়ে বিয়ে করে নিজেই নিয়েছে, নিশ্চয়ই এর জন্য রেগে যাবে। রাদিফের মাও তো রাগী মানুষ, তাদের বাবাও রাগী, তবে সবসময় রাগটা প্রকাশ করে না। কেমন গম্ভীর মুখে শান্ত থাকেন তিনি। কিন্তু তাদের অ্যাডভোকেট মা তো হৃদের বিয়ের কথাটা শুনলেই রেগে যাবে। তাছাড়া শশীর কি হবে? সে তো হৃদের বর্তমান ফিয়ন্সি। রাদিফ অস্থির চিত্তে পুনরায় বলল, শশীর কি হবে আয়ান ভাই? হৃদ ভাই তো আর শশীকে বিয়ে করতে চাইবে না। আমি বিয়ে করে ফেলি শশীকে। সিরিয়াস কথার মাঝে রাদিফের খেয়ালি কথায় বিরক্ত বোধ করলো আয়ন। রাদিফের মাথায় ঢোকা মারতে মারতে বলল, তোর না গার্লফ্রেন্ড আছে, দান্দাবাজ? রাদিফের মাথা ঘষে সিরিয়াস গলায় বলল, দরকার হলে দুটো বিয়ে করব আয়ান ভাই। গার্লফ্রেন্ড রাখবো, শশীকেও রাখবো।
শশী শুনলে তোকে চারু পিটা করবে, বেয়াদব। তাহলে আমি আম্মুকে বলে দেবো হৃদ ভাই প্রেম করছে, তাহলে আম্মু আমাকে বিয়ে করাই দেবে। এমনিতে হৃদ ভাইয়ের জন্য আম্মু আমাকে বিয়ে করাচ্ছে না। এখন তো রাস্তা পরিষ্কার, কিন্তু এর আগে হৃদ ভাইকে ধরতে হবে। ভাই তো আমাকে রেখেই চলে যাচ্ছে, রাতে আমিও ঘুমাবো কোথায়? কথাগুলো বলতে বলতেই রাদীপ দৌড়ে লাগালো দরজার দিকে। পেছন থেকে আয়ন খানিকটা চেঁচিয়ে রাদীপকে উদ্দেশ্য করে বলল, আজকের জন্য হৃদকে ভুলে যা রাদিত। তোর ভাই এখন বউ পেয়েছে, তোকে সঙ্গে নেবে না সে। আজ তোকে এখানে ঘুমাতে হবে। আয়ন হাসতে হাসতে রাদীপের দৌড়ে চলে যাওয়া দেখলো। রাদীপ তাড়াহুড়ায় দৌড়ে গিয়েও হৃদের নাগাল পেল না, বরং দৌড়ে গিয়ে দেখলো হৃদের গাড়ি ততক্ষণে গেট দিয়ে বেরিয়ে গেছে। পেছন থেকে রাদীপ যে এত করে ডাকলো তাকে সঙ্গে করে নিয়ে যেতে, কিন্তু হৃদ তো শুনলই না, বরং গাড়ি স্পিডে টেনে হৃদ চলে গেল। রাদীপ মন খারাপ করে পুনরায় হাঁটলো ফাহাদের বাড়ির পথে। আজকে সে আর হৃদের বাসায় যেতে পারবে না, কাল সকালে ছাড়া। সময়টা একটার ঘরে, চাঁদবিহীন আকাশটা অন্ধকারে তলিয়ে। তবে যান্ত্রিক শহর ঢাকা, রাত চা দিনও তাই। মানুষের চলাচল কোনো কমতি নেই, রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় উজ্জ্বল, মানুষজনের সমাগমে ভরপুর। আয়ন এই রাতে হসপিটালের উদ্দেশ্যে বের হচ্ছিল। পার্কিং এরিয়া থেকে গাড়িটা রাস্তায় নামিয়েও কি মনে করে থেমে যায়। মনটা আজ একটু বেশি খারাপ আয়নের। তার কারণটা অবশ্যই জুই। আয়নের প্রতি জুইয়ের অপরিচিত আচরণ আয়নের মন ভাঙনের কারণ। সে জুইকে ভালো না বাসলেও জুইয়ের মায়ায় জড়িয়ে পড়েছে বেশ করে। জুইয়ের সঙ্গে কথা বলতে বলতে রোজকার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে জুই। এখন জুইকে ছাড়া তার চলা মুশকিল, বলতে গেলে অচল। আয়ন দম ধরে কিছুক্ষণ গাড়িতে বসে রইল, পরপর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে পাশের সিট থেকে নিজের ফোনটা হাতে তুলল। ডায়াল নাম্বারে জুইয়ের নাম্বারটা খুঁজে কল দিয়ে কানে ধরল। এই মুহূর্তে জুইয়ের সাথে কথা বলা প্রয়োজন আয়নের। আয়ন একটা জিনিস লক্ষ্য করেছে, জুই আয়নকে ফোনে যতটা আপন মনে করে কথা বলে, দুজনের সরাসরি দেখা হলে ততটাই অপরিচিতর মতন আচরণ করে জুই। সেটা কেন করে এই কথাটা জুইকে একান্ত জিজ্ঞাসা করতে চায় বলেই আয়ন হসপিটালে যায়নি, বরং মন ছটফটের ভাবটা কমাতে চেয়ে জুইয়ের সাথে একান্ত কথা বলা প্রয়োজন বলে আয়ন জুইকে কল দিল। পরপর রিং হতেই ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠে ফোন রিসিভ করলো জুই। আসসালামু আলাইকুম। জুইয়ের ঘুম জড়ানো কণ্ঠে সালাম পেয়েই আয়নের বুক শীতল হলো। মনে মনে সালামের উত্তর দিয়ে আয়ন গম্ভীর কণ্ঠে বলল, নিচে আসুন জুই, আমি এখানে অপেক্ষা করছি। আয়নের গম্ভীর কণ্ঠে ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলো জুই। কান থেকে ফোন উঠিয়ে নাম্বারটা এক পলক দেখে নিতেই ভালো লাগা ছেয়ে গেল মনে। স্ক্রিনে রাদীপের নাম্বারটা দেখে কিঞ্চিত লজ্জায় পাওয়ার মতন পাশে ঘুমিয়ে থাকা সেজুতির দিকে তাকালো। মায়াকে নিজেদের পাশে না দেখে ভাবলো মায়া হয়তো শ্রেয়ার কাছে গেছে। তখন মায়া বেরিয়ে যাওয়ার সময় সেজুতির সাথে কথাগুলো ঘুমের মধ্যেই জুইয়ের কানে এসেছিল বলেই মায়াকে নিয়ে জুই অত টেনশন করলো না। তবে আয়নকে রাদীপ ভেবে পুনরায় ফোনটা কানে তুললো। লজ্জা পাওয়ার মতন করে ফিসফিসিয়ে বলল, এত রাতে আসবো? হুম। যদি বাড়ির কেউ আমাদের দেখে ফেলে তাহলে? জুইয়ের কথা শেষ হওয়ার আগেই আয়ন বলল, কেউ দেখবে না জুই, আমি আছি, আপনি আসুন। কোথায় আসবো? গেটের সামনে আসুন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আয়ন কল কেটে দিতেই জুই বিছানার পাশ থেকে ওড়না নিয়ে গায়ে জড়ালো। কাঁধের দুপাশে ওড়নাটা জড়িয়ে সেজুতির দিকে তাকালো। সেজুতি ঘুমের গভীরতা পরখ করে পা টিপে টিপে চোরের মতন করে বের হলো ঘর থেকে। চারপাশে নিস্তব্ধতা দেখে জুই খানিকটা স্বস্তি হলো। তারপরেও আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকিয়ে সাবধানে পা ফেলে সিঁড়ি বেয়ে গেল নিচে। বিয়েবাড়ি হলেও চারপাশে বাড়ির মানুষজনকে কোথাও দেখল না জুই। তবে নিচের কক্ষগুলো হতে মানুষের কথা ভেসে আসছে। জুই বুঝলো বাড়ির মানুষ ক্লান্ত বিধায় যার যার রুমে রেস্ট নিচ্ছে, তবে এখনো ঘুমায়নি। বাড়ির বড়রা জাগ্রত আছে ভেবেই জুইয়ের বুক টিপ টিপ করলো ভয়ে।
যদি কোনো কারণে এত রাতে জুই রাদিফের সঙ্গে একত্রে ধরা পড়ে যায় তাহলে বিশ্রী একটা কাণ্ড ঘটে যাবে এই বাড়িতে। বোনের নতুন সংসারেও জুইয়ের জন্য ঝামেলায় হবে। সবচেয়ে বড় কথা, জুইয়ের বাপ চাচারা কানে এসব গেলে ওর গলা চেপে বিয়ে দিয়ে দিবে। নিজের অবস্থানের কথা চিন্তা করেই জুইয়ের বুক কাঁপল ভয়ে। সেই ভয়ের আভাস জুইয়ের চোখে মুখেও ফুটে উঠল। ওনার এক টুকরো আঁচল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে সতর্কের দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বেরিয়ে গেল বাহিরে। অদূরে ফেরি লাইটের ছাদে নিচে কাউকে জড়সড় হয়ে হাঁটতে দেখে সোজা হয়ে দাঁড়ালো আয়ন। গাড়ির সাথে এতক্ষণ পিঠ ঠেকিয়ে জুইয়ের জন্য অপেক্ষা করছিল সে। জুইয়ের গায়ে সাদা জামাটা যেন জুইয়ের গায়ের রঙের সাথে মিলে গেল। আয়ন এক দৃষ্টিতে জুইয়ের হেঁটে আসা পায়ের দিকে তাকিয়ে রইল। বাসার স্যান্ডেল পরিহিত জুইয়ের পাজোড়া ঝলমল করছে একজোড়া রূপোর নূপুর। সেখান থেকে হালকা শব্দ ভেসে আসছে কানে। সালোয়ারটা একটু উপরে পড়ায় ফর্সা পাগুলো দৃশ্যমান আয়নের চোখে। দূর থেকে আয়নকে দেখে চিনতে না পারলেও মুখোমুখি এসে রাদিফকে জায়গায় আয়নকে দেখে মুহূর্তে ভয়াতক হলো জয়ী। ইতস্ততায় অল্প একটু থেমে আবারও জড়তায় পা ফেলে সামনে এগোতে এগোতে আশেপাশে তাকিয়ে রাদিফকে খুঁজলো। জুই মনে করলো রাদিফের সঙ্গে আয়ন এসেছে, হয়তো আশেপাশে কোথাও রাদিফও আছে, কিন্তু তারপরও জুই আয়নকে ভয় পেল। বয়সে আয়ন ফাহাদের চেয়েও বড়। এত বড় মানুষের সামনে রাদিফের সঙ্গে কথা বলাটা দৃষ্টিকঠোর দেখাতে পারে বলে জুই জড়তায় হাঁসফাঁস করলো। রাদিফ কেন আয়নকে সঙ্গে রাখলো সেটাও বুঝলো না। জড়তায় জুই কাছাকাছি আসতেই দেখে আয়ন জুইয়ের দিকে তাকিয়ে ওকে নিয়ে জুইয়ের জড়তাটুকু দেখলো। জুই সব সময় এমন করে আয়নের সঙ্গে দেখা করতে গিয়ে জড়তায় সিটিয়ে যায়, আয়নের সঙ্গে অপরিচিতর মতন আচরণ করে। তখন আয়নের মনে হয় জুই আয়নের সাথে সম্পর্কের কথাটা হয়তো ভুলে যায়, নয়তো ফোনে এত আগ্রহ দেখিয়ে সরাসরি কেন ইগনোর করবে। বেশ দূরত্ব রেখে জুইকে সামনাসামনি দাঁড়িয়ে থাকতে দেখে আয়ন ডেকে বলল, কাছে আসুন জুই। চমকে ওঠার মতন জুই আয়নের দিকে তাকিয়ে ভয়াত্মক গলায় বলল, জি আমি। জি। জুই হাঁসফাঁস করে ভয়ে ভয়ে আশেপাশে তাকিয়ে আবারও রাদিফকে খুঁজলো। আয়ন জুইয়ের খোঁজাখুঁজির ব্যাপারটা বুঝতে পেরেই তীক্ষ্ণ গলায় বলল, জুই, আপনি কি কাউকে খুঁজছেন? জুই ভয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে ছোট্ট করে বলল। জি। আয়নের সন্দেহ বাড়ল, মুহূর্তে গম্ভীর হলো, ভারী গলায় বলল। কাকে? আয়নের হঠাৎ ভারী গলায় ভয়ে বাড়ল জুইয়ের। গায়ের ওড়নাটা আঙুলে পেঁচাতে পেঁচাতে ইতস্ততায় বলল, উনি কোথায় ভাইয়া? উনি কে জুই? কাকে খুঁজছেন আপনি? হাঁসফাঁস করে আবার আশেপাশে তাকালো জুই। রাস্তার এপাশ ওপাশ কাউকেই দেখতে না পেয়ে জড়তায় মিয়ে বলল। আসলে জুইয়ের ভয়ে আর জড়তা বলছে সে এই মুহূর্তে আয়নকে এখানে আশা করেনি, অথচ আয়ন নিজে ফোন করে জুইকে নিচে আসতে বলেছিল। সেটা জুই মেনেই নিচে আয়নের সঙ্গে দেখা করতে আসলো। তাহলে এখন ভয় পাচ্ছে কেন আয়নকে? আয়ন তীক্ষ্ণ গলায় বলল, আসলে কি জুই, আপনি কি রাদীপকে খুঁজছেন? আয়নের পুলিশের মতন জেরা করতে দেখে এবার সত্যি সত্যি ভয় আড়ষ্ট হলো জুই। গলা শুকিয়ে আসতেই জুই মাথা নাড়িয়ে আয়নের কথায় সম্মতি দিয়ে বলল, কেন? আপনার ভাই আমাকে বলেছিল এখানে আসতে। জুইয়ের কথায় অবিশ্বাস্য নজরে জুইয়ের দিকে তাকালো আয়ন। আয়নের হঠাৎ দৃষ্টি বদলে জুই অস্বস্তিতে পড়ে গেল। আয়ন জুইয়ের দিকে তাকিয়ে অবিশ্বাস্য গলায় শুধালো, আপনার রাদীপের সাথেও কথা হয় জুই? আয়নের অবিশ্বাসের কথাটা জুইয়ের কেমন যেন লাগলো। রাদিফের সঙ্গেও কথা হয় মানে কি? জুই তো প্রথমে থেকেই রাদিফের সঙ্গে ছাড়া অন্য কারো সাথে কথা বলে না। তাহলে এই লোক জুইকে এমন করে বলছে কেন? তাছাড়া জুইয়ের কথায় এই লোক এত চমকাচ্ছেই বা কেন? জুইয়ের জানা মতে রাদিফ তার জুইয়ের সম্পর্কের কথাটা আয়নের জানার কথা। যেহেতু রাদিফ আয়নের সামনেই জুইকে এত রাতে দেখা করতে বলেছে, তার মানে আয়নের জানার কথা ওদের সম্পর্কের কথাটা। জুই আয়নের কথাটা না বুঝেই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, জি হয়।
জুঁইয়ের সম্মতিতে আয়নের মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় শট হলো। অবিশ্বাস্য নজরে জুঁইয়ের দিকে তাকিয়ে থেকে বলল, আপনি কতজনের সঙ্গে কথা বলুন জুই? আয়নের কথাটা পছন্দ হলো না জুঁইয়ের। খানিকটা অসন্তুষ্টি গলায় পড়ল। আমি বাজে মেয়ে নই ভাইয়া, প্লিজ আমাকে অমন ভাববেন না। আপনাকে কিভাবে ভাববো জুই? বুঝান আমাকে। আমি না হয় সেভাবে চিন্তা করি আপনাকে নিয়ে। আপনি আমার বিশ্বাস ভেঙে দিচ্ছেন জুই। রাদীপের সাথে আপনার সম্পর্ক কি? আয়নের হঠাৎ রেগে গিয়ে পরপর প্রশ্ন করার ধরনটা পছন্দ হয়নি জুঁইয়ের। আশেপাশে রাধিকে কোথাও দেখতে না পেরে জুঁই চলে যেতে চেয়ে খানিকটা অসন্তুষ্ট গলায় বলল, আমি গেলাম ভাইয়া, আপনার ভাই আসলে বলবেন আমি চলে গেছি। কথাটা বলেই জুঁই পেছন মুড়তে নিলেই তক্ষুনি কানে আসলো আয়নের শক্ত গলার ধমক। আপনি কোথাও যাবেন না জুই, আমার কথা শেষ হয়নি। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না জুই, তাহলে বিপদে কিন্তু আপনি পড়বেন। আয়নের হঠাৎ রেগে যাওয়ার কারণটা বুঝলো না জুঁই। এই মুহূর্তে আয়নের সামনে দাঁড়িয়ে ঝামেলা বাড়াতে চাচ্ছে না বলেই আয়নকে উপেক্ষা করে জুঁই আবারও চলে যেতে নিতেই তৎক্ষণাৎ আয়ন তেড়ে এসে জুঁইয়ের বাহু চেপে নিজের কাছে টানলো। নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে চোয়াল শক্ত করে আয়ন বলল, আমাকে ঠকাবেন না জুই, আমি কিন্তু সহ্য করব না এসব। আয়নের হঠাৎ বাহু টেনে ধরায় জুঁই তাল সামলাতে না পেরে আয়নের বুকে এলিয়ে পড়ল ক্ষয় হারিয়ে। আয়নের হঠাৎ কাণ্ডে ভয় পেল জুঁই, সেই সাথে প্রচণ্ড রাগে শরীরও কাঁপছে। ছিটকে আসার মতন জুঁই আয়নকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলেও ব্যর্থ হয়ে সে। আয়নের শক্তপোক্ত বলিষ্ঠ হাতের থেকে জুঁই নিজের বাহু ছাড়াতে ছটফট করে শক্ত গলায় বলল, ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। এসব কোন ধরনের অসভ্যতা? একটা মেয়েকে কেন এভাবে হেনস্থা করছেন? ছাড়ুন বলছি। ভদ্রলোকের ভদ্রতা ছুটে গেলে তারা সাংঘাতিক রকমের অভদ্রতা হয়ে পড়ে জুই। আপনি আমাকে অভদ্র হতে বাধ্য করছেন। আপনি কেন রাদীপের সঙ্গে কথা বলেন? ছাড়ুন ভাইয়া, লাগছে আমার। আমারও লাগছে জুই, খুব লাগছে। আপনার থেকে 1000 গুণ বেশি লাগছে আমার। পার্থক্য শুধু আপনার ব্যথাটা দৃশ্যমান আর আমারটা অদৃশ্য। আপনি আমাকে বুঝান জুই, কেন রাদীপের সঙ্গে কথা বলেন? কি সম্পর্ক আপনার ওর সাথে? রাদীপের যে গার্লফ্রেন্ড আছে সেটা জেনেও কথা বলেন আপনি? জুঁই নিজের বাহু ছাড়াতে চেয়ে জেদি গলায় বলল, ওনার গার্লফ্রেন্ড আমি, এবার ছাড়ুন। স্তব্ধতার ন্যায় আয়ন শকড হয়ে জুঁইয়ের মুখের দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মন ভাঙনে আয়নের হাতটা কেঁপে উঠতেই জুঁই নিজের বাহু ছাড়িয়ে নিল আয়নের হাত থেকে। আয়ন স্তব্ধ হয়ে জুঁইকে শুধিয়ে বলল, আপনারা রিলেশনে আছেন কবে থেকে জুই? কত বছর ধরে? বছর নয়, 3 মাস ধরে কথা হয় আমার ওনার সাথে। জুঁইয়ের কথায় আয়ন আরও চমকে উঠল। একটার পর একটা বজ্রপাত যেন আজ আয়নের মাথায় পড়ছে। 3 মাস ধরে যদি জুঁই রাদিফের সঙ্গে কথা বলে তাহলে আয়নের সঙ্গে জুঁইয়ের এতদিন ধরে কি চলে? আয়নও তো জুঁইয়ের সঙ্গে 3 মাস ধরে কথা বলছে। জুঁই কি তাহলে প্লে গার্লের মতন রাদিফ আয়নের সঙ্গে কথা বললো এতদিন? আয়ন কি খুব ঠকে গেল জুঁইয়ের থেকে? ভালোবাসা এত ছলনা করলো জুঁই আয়নের সাথে? কই, কখনো তো আয়নের মনে হয়নি যে আয়নকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলছে। মাঝে মধ্যে জুঁইয়ের ফোন 1-2 বার ওয়েটিং পেলে আয়ন বুঝতো হয়তো হৃদের সঙ্গে মায়া কথা বলছে। কিন্তু এখন শুনছে অন্য কথা, জুঁই নাকি এতদিন রাদিফের সঙ্গে কথা বলতো। যদি জুঁই তাদের দুজনের সঙ্গে কথা বলে থাকে তাহলে তাদের দুই এই মুহূর্তে আয়নকে কেন শুধু একা অস্বীকার করছে? রাদিফই সব, আয়ন কিছু না? আয়নের সাথে কথা বলার এত মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো সব ভুলে গেল? কিছু মনে নেই? জুঁই তো আয়নের সাথেও কথা বলতো তাহলে? আপনার সাথে আমার কি ছিল জুই? কেন আমাকে আগ্রহ দেখিয়ে মায়া বাড়িয়ে এভাবে ঠকালেন? জুঁই খানিকটা বিরক্ত হলো আয়নের কথায়। আয়নকে ব্যক্তিত্ববান পুরুষ মনে করেছিল জুঁই, কিন্তু এই মুহূর্তে আয়নের পাগলামোতে জুঁইয়ের আয়নকে অসভ্য ছাড়া আর কিছুই মনে করতে পারছে না। তাছাড়া এখানে আসার পর থেকে আয়ন জুঁইয়ের উপরে একটার পর একটা মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে। জুঁই কখন আয়নের সঙ্গে কথা বলেছিল? শুরু থেকে জুঁই শুধু রাদিফের সঙ্গে কথা বলতো। তাহলে এই লোক আসলো কোথা থেকে? রাগান্বিত গলায় জুঁই বলল,
আমাকে মিথ্যা অপবাদ দিবেন না ভাইয়া। আমি আপনাকে ঠকালাম কখন? আপনার সঙ্গে আমি কখনো কিছু ছিল? জুয়ের পুনরায় আয়নকে অস্বীকার করাতে এবার আয়ন ভয়ঙ্কর রেগে গেল। তৎক্ষণাৎ পুনরায় জুয়ের বাহু টেনে গাড়ির সাথে চাপলো। মানুষ বলে না, শান্তশিষ্ট মানুষগুলো রেগে গেলে ভয়ঙ্কর হয়, আয়নের ক্ষেত্রেও তাই হলো। পরপর জুয়ের অস্বীকারে আয়নের মেজাজ হারালো। ভয়ঙ্কর রেগে হুংকারে পড়ল। এত মিথ্যা কিভাবে বলেন জয়ী? আমাকে সামনে রেখে কিভাবে অস্বীকার করে যান? রাদীপ এত প্রিয় আপনার, কি জানেন রাদীপের সম্পর্কে? রাদীপের বিয়ে পর্যন্ত ঠিক ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। হৃদের বিয়েটা হলে রাদীপের বউ ঘরে তুলবে বড়রা। রাদীপের 3 বছরের রিলেশনে আপনি ঢুকেছেন 3 মাসের ছলনা হয়ে। আয়নের কোনো কথা যে বিশ্বাস করলো না, তার কারণ ওদের ফোন আলাপে রাদিফ বলেছিল জুই ছাড়া রাদিফ দ্বিতীয় কোনো নারীর সঙ্গে কথা বা রিলেশন নেই। এখন জুই রাদিফের কথা বিশ্বাস না করে এই অসভ্য লোকটার কথা কেন বিশ্বাস করবে? জুই চটফট করে আয়নকে নিজের থেকে দূরে সরাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। আপনার কথা আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী লোক। উনি আমাকে বলেছেন আমাকে ছেড়ে দ্বিতীয় কোনো নারীর সঙ্গে উনি কথা বলেন না। নারী বড় এই ছলনাময়ী জুই। আপনাকে না দেখলেও হয়তো বিশ্বাস হতো না। আমার সত্যিটা আপনার বিশ্বাস হচ্ছে না। অথচ রাজীবের 1000টা মিথ্যা আপনার বিশ্বাস হয়। আমাকে বিশ্বাস না করলে কল দিন আপনার প্রেমিককে, চেক করে দেখুন রাদীপ এখনো হয়তো কথা বলছে ওর হবু বউয়ের সাথে। মোটেও না। উনি এতক্ষণ আমাকে কল করে নিজে ডাকলো দেখা করতে। আপনি মিথ্যা বলছেন। আয়ন দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করে বলল, আমাকে আর রাগাবেন না জুই। এমনিতে আমার মাথা ধপধপ করছে আপনার বেওয়ানিতে। আপনাকে আমি এখানে ডেকেছি, রাদীপ এখানে ওর নিজের রুমে আছে। ফোন করুন ওকে। ওয়েট, আপনার হয়ে আমিই করছি। বলেই আয়ন জুইকে ছেড়ে দিয়ে নিজের ফোনটা পকেট থেকে বের করে রাদিফকে কল লাগালো স্পিকারে রেখে। সত্যি সত্যি রাদিফের কলটা ওয়েটিং দেখালো। জুই আয়নের ফোনের স্ক্রিনের দিকে কপাল কুঁচকে তাকিয়ে রইল অপরিচিত নাম্বার দেখে। জুই ভাবলো হয়তো এটা রাদিফের 3য় নাম্বার হবে, আর নয়তো জুইয়ের কাছে রাদিফের আরও 2টো নাম্বার আছে যেগুলো দিয়ে ওরা কথা বলে। যদিও নাম্বারগুলো জুইয়ের মুখস্থ করা আছে। আয়ন রাদিফের ওয়েটিং নাম্বারটা দেখলো জুইকে। জুইয়ের বুকটা হঠাৎই ধুক করে উঠল অজানা ভয়ে। মনে মনে আল্লাহর কাছে অসংখ্য দোয়া করলো যেন আয়নের কথাগুলো মিথ্যা হয়। রাদিফ যেন জুইকে ছাড়া অন্য কোনো নারীতে জড়িত না থাকে। এর মধ্যে রাদিফ আয়নের কলটা রিসিভ করে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ আয়ান ভাই বলো। রাগান্বিত আয়ন কথা পেঁচালো না রাদিফের সঙ্গে। এমনি আয়নের রাগে শরীর কাঁপছে। সে জানে রাদিফ কার সাথে কথা বলছিল। তারপরে জুইকে শোনানোর জন্য আয়ন রাদিফকে প্রশ্ন করার মতন করে বলল, এত রাতে তোর ফোন ওয়েটিং কেন? কার সাথে কথা বলছিস? রাহার সাথে ভাই। কেন, কি হয়েছে, কিছু বলবে? আয়ার সাথে তোর কয় বছরের রিলেশন জানি রাদীপ? 3 বছর ভাই। তুমি তো জানোই, তাহলে আবার প্রশ্ন করছো কেন? আয়ন এবার কথা না ঘুরিয়ে সরাসরি রাদিফকে জুইয়ের ব্যাপারে জানতে চেয়ে বলল, তাহলে জুয়ের সাথে কি চলে তোর? ওর সঙ্গে কেন কথা বলিস? কয়টা লাগে তোর? বিয়াদব হয়েছিস। কি বলছো ভাই? আমি আবার কার সাথে কথা বলবো? জুই কে আবার? আমি রাহাকে ছাড়া আর কারো সাথে কথা বলবো না। রাদিফের কথায় আয়ন অতি রাগে দাঁত পিষল। একদিকে জুই আয়নকে অস্বীকার করছে আর অন্যদিকে রাদিফ জুইকে অস্বীকার করছে। দুটোই মিথ্যাবাদী। আয়ন দাঁতে দাঁত চেপে বলল, রাদীপ মিথ্যা বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। রাস সাথে থাকা অবস্থায় জুয়ের সাথে কেন রিলেশনে গেলি তুই? সব কিছু তোদের কাছে ফান মনে হয়? মানুষের ফিলিংসের কোনো মূল্য নেই তোদের কাছে? শেষের কথাগুলো আয়ন জুইকেও খোঁচা মেরে বলল। আয়নের কথায় হতবুদ্ধি হলো রাদিফ। প্রথমত জুইকে, তাকেই চিনতে পারছে না রাদিফ। অথচ আয়ন ভাই রেগে যাচ্ছে ওর ওপর। রাহা ছাড়া রাদিফ সত্যি অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই জুই নামের কার কথা বলছে আয়ন? রাদিফ উত্তেজিত গলায় আয়নকে বোঝাতে চেয়ে বলল, আমি সত্যি বলছি আয়ান ভাই, বিশ্বাস করো। আমি
জুই নামের কোনো রিলেশনে নাই। তাছাড়া জুই কে আমি তো সেটাই চিনতে পারছি না। তুমি বলো ভাই জুই কে? আগে আমাকে জুইকে চেনাও, তারপর বলছি আসলে কিছুই হয়েছে কি না। রাগে আয়ন আর কিছু বলতে যাবেই তার আগেই পাশ থেকে জুই রাগান্বিত ভঙ্গিতে কল কেটে দেয়। আয়নের শক্ত হয়ে ওঠা মুখটার দিকে তাকিয়ে যে কটাক্ষ করে বলে, এত মিথ্যা কত সাজাবেন আপনি? নিজের কথা সত্যি করার জন্য আপনি কাকে ফোন দিয়েছেন? ওটা রাদিফের কণ্ঠ ছিল না। আমি ওনার সাথে 3 মাস ধরে কথা বলছি। আমি চিনি ওনার ফোনের কণ্ঠ কেমন। আয়ন রাগে জুইকে কিছু বলবে তার আগে জুই আয়নকে থামিয়ে দিয়ে বলল, আপনাকে আর কিছু করতে হবে না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, একটু ওয়েট করুন। কথাটা বলেই জুই নিজের ফোনে রাদিফ নামে সেভ করে নাম্বারটা কল মিলাতেই মুহূর্তে আয়নের হাতে ফোনটা বেজে উঠল। আয়ন রাগে সেই কল কাটতে কাটতে বলল, আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন? কল কেটে যেতেই জুই ফোনটা কান থেকে নামিয়ে বিরক্ত নিয়ে আয়নকে শুধিয়ে পুনরায় একই নাম্বারে কল দিতে দিতে বলল, আপনাকে কেন ফোন দিতে যাব আমি? আজব। আমি আপনার ভাইকে কল দিচ্ছি, ওনার নাম্বার এটা। আবারও আয়নের ফোনে রিং হতেই আয়ন হাত বাড়িয়ে নিজের ফোনটা জুইয়ের মুখের সামনে ধরে পড়ল। এই, আপনি কাকে ফোন দিচ্ছেন জুই? নিজের প্রেমিকের নাম্বারটাও মুখস্থ রাখতে পারেন না? আমার সাথে গুলে ফেলছেন কেন? জুই আয়নকে শক্ত গলায় কিছু বলতে গিয়েও চমকে ওঠে। আয়নের ফোনে নিজের নাম্বারটা জুই নামে সেভ করা দেখে চমকে ওঠার মতন জুই কাঁপা কাঁপা হাতে আয়নের ফোনটা নিজের হাতে নিয়ে পাশাপাশি দুটো ফোন ধরতেই দেখলো রাদিফের নামের কলটি সরাসরি আয়নের ফোনে যাচ্ছে। মুহূর্তেই জুইয়ের মাথা টনটন করে উঠল ব্যথায়, সমস্ত কায়া কেঁপে উঠল অবিশ্বাসে। টলমল হাতে নিজের ফোনের কলটি কেটে দিতে আয়নের ফোনের কলটি কেটে গেল মুহূর্তেই। অবিশ্বাসের মতন জুই পুনরায় একইভাবে কল মিলালো রাদিফের নাম্বারে। আবারও সেই কলের রিং বাজলো আয়নের ফোনে। জুইয়ের মতো করে আয়ন দেখলো জুইয়ের ফোনে আয়নের নাম্বারটা রাদিফ নামে সেভ করা। ভেতরকার অস্থিরতা মুহূর্তেই কপালের কানিজ বেয়ে ঘাম ঝরল জুইয়ের। অবিশ্বাস্য গলায় আয়নকে শুধিয়ে বলল জুই, রাদিফের ফোন আপনার কাছে কেন? আয়ন নিজের ফোন জুইয়ের থেকে কেড়ে নিতে নিতে বলল, আমার মতো করে আমার ফোনটাকেও মিথ্যে বানিয়ে দিবেন জুই? এটা আমার ফোন, রাদিবের নয়। নাম্বারটা কার? ওটাও আমার। কিন্তু আমি যে 3 মাস ধরে এই নাম্বারে কথা বলছিলাম, তাহলে ওটা কে ছিল? ওটাও আমি ছিলাম। লাম্বা যেহেতু আমার, কথাও আমিই বলেছিলাম। কিন্তু আপনি তো এতক্ষণ যাবৎ কথা বলার বিষয়টি অস্বীকার করে যাচ্ছেন। সেই জন্য রাদীপও আপনাকে অস্বীকার করলো। মন ভাঙনের জুই আয়নকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বলে আবারও জুই আয়নকে শুধাতে চেয়ে বলল, আপনি মিথ্যা বলছেন। এটা আপনার নাম্বার কিভাবে হয়? এটা তো আপনার ভাই রাদিফের নাম্বার হওয়ার কথা। এখন কি আমার মতো করে আমার নাম্বারটাও অস্বীকার করতে চাচ্ছেন জয়ী? তার মানে আপনি আমাকে এভাবে ডেকেছেন? হ্যাঁ, আমি এতদিন ধরে আপনার সাথে কথা বলেছিলাম। আমি তো সেটাই বলছি, কিন্তু আপনি আমাকে অস্বীকার করছেন জুই। জুইয়ের শরীর হঠাৎ দুর্বল হওয়ার মতো নেতিয়ে পড়ল। কোনো রকম গাড়ি ধরে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নের উদ্দেশ্যে দুর্বল গলায় বলল, আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই। আপনি আমার কলটি একটু রিসিভ করুন। আয়ন বিরক্ত চোখে জুইকে দেখলো। এর মধ্যে জুই কল দিল আয়নকে। আয়ন জুইয়ের ফোনটা রিসিভ করে কানে তুলতে তুলতে বলল, বলুন জুই। দুজন মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলাতে আয়নের কণ্ঠ সরাসরি জুইয়ের কানে বাড়ি খাচ্ছিল বলে জুই আয়নকে দূরে যেতে বলল। আপনি একটু দূরে গিয়ে দাঁড়িয়ে কথা বলুন। আয়ন সত্যি সত্যি দূরত্ব বাড়িয়ে দাঁড়ালো। মূলত আয়নের মাথায় আসছে না জুই এমন কেন করছে। এতদিন পরে এখন আবার নতুন করে কিসের কণ্ঠ শুনবে জুই আয়নের? আপনি আর নতুন করে কি শুনতে চান জুই? আয়নের কণ্ঠে আকাশ ভেঙে পড়ার মতন জুই স্তব্ধ হলো, বুক কাঁপলো, চোখের পাতাও ভিজে উঠল মুহূর্তে। জুই ঠোঁট কামড়িয়ে কান্না আটকে বলল, তার মানে আমি রাদিফ মনে করে এতদিন আপনার সাথে কথা বলে এসেছি ডক্টর সাহেব। আপনি ছিলেন রাদিফের নামের পিছনের ব্যক্তিটা। এটা আমাকে আগে কেন বলেননি আপনি?
আপনি আমার ফিলিংস নিয়ে খেলেছেন ডক্টর সাহেব, আমি নই। আপনি আমাকে ঠকিয়েছেন। আমার আপনাকে ঘৃণা করা উচিত। জুঁইয়ের কথায় হতবুদ্ধি হয়ে জুঁইয়ের দিকে ঘুরে তাকালো আয়ন। এবার তার মাথাও বাজ পড়ল মনে হয়। একে একে দুজনের সকল ভুল ভেঙে গেল, কিন্তু নতুন ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো আবার। আয়ন জুঁইয়ের কথায় বুঝতে পারল জুঁই এতদিন আয়নকে রাদিফ মনে করে কথা বলে এসেছিল, অথচ ফোনের পেছনে যে রাদিফ নয় আয়ন ছিল সেটা আয়ন কখনো জুঁইকে বলেনি। আর না জুঁই কখনো আয়নকে তার পরিচয় নিয়ে প্রশ্ন করেছে। যদি জুঁই সত্যিটা জানতে চেয়ে আয়নকে প্রশ্ন করত, তাহলে অবশ্যই আয়ন সত্যিটা বলতো জুঁইকে। এত ভুল বোঝাবুঝি কিভাবে মিটাবে দুজন? রাতের 6টা পেরিয়ে পৃথিবীর ভোর নামলো। উজ্জ্বল আলোয় স্নিগ্ধ পরিবেশ। বসন্ত পেরিয়ে গরমের আবির্ভাব হয়েছে সেই মাসখানেক আগে। এই ধরনীতে কাঠখোর গরমের আভাস, শরীর জ্বালার মতন উত্তাপ সূর্যের আলো। তবে সকালের পরিবেশটা নরমই হয়, শীতল আর ঠান্ডাময় হয়। এমন একটা সকাল ঘুম ভাঙল মায়ার। সকাল তখন 5টা 7-এর ঘরে। সকালে মায়ের ঘুম ভাঙার অভ্যাস থাকলেও আজ একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল ওর। ঘুমের মধ্যে অল্প স্বল্প নড়তে চাইলে নিজেকে বন্দি মনে হলো কোথাও। নড়তে চেয়েও নড়তে পারল না সে। মায়া কোথায় আছে সেটা বুঝতে না পেরে আবারও নড়েচড়ে উঠতে চাইলে মায়ের মুখ ঠেকল কারো গলদেহে। মায়া নিজের নাক ঘষল সেখানটায়। নাকে খোঁচা খোঁচা সুয়ের মতো কিছু বিত্তেই শরীর শিরশির করলো মিষ্টি ব্যথায়। নাক মুখ কুঁচকে ঘুমের মধ্যেই মায়া নিজের একটা হাত নাকের ব্যথিত জায়গায় ঘষতে চাইলে বুঝলো সে হাতও উপরে তুলতে পারছে না। মোট কথা শরীর নড়াতে পারছে না। মায়া অনুভব করলো ওর শরীর শক্ত কিছুর সাথে সাপের মতন পেঁচিয়ে আছে। মায়া ঘুমের রেশ কাটাতে না পেরে চোখ বন্ধ অবস্থায় হাতটা দেখতে চাইলো মায়া কোথায় আছে। হাতড়ানোর অবস্থায় মায়া বুঝতে পারলো সে কাত হয়ে শুয়ে আছে। ওর ডান হাতটা নিচে আর বাম হাতটা উপরে। বন্দি মায়ার বাম হাতটা রাখলো কিছু একটার উপরে। যেটা মায়ার শরীরকে পেঁচিয়ে শুয়ে আছে সেটা কোনো এক জায়গায় হবে মায়ের হাতটা। ঘুমের মধ্যে মায়া হাতড়ে হাতড়ে বুঝতে পারলো সে বেশ শক্ত আর উষ্ণ আরামের মধ্যে কিছু একটার সাথে শুয়ে আছে। মায়া আবার হাতড়ালো। হাতড়াতে হাতড়াতে মায়ের হাতটা কারো কোমর থেকে পিঠে গিয়ে থামলো। মায়া বুঝতে পারলো সে কারো শরীর হাতড়াচ্ছে, কিন্তু কার? মায়া কি কোনো পুরুষের সঙ্গে শুয়ে আছে? সর্বনাশ! মায়া চমকে ওঠার মতন তাড়াক করে চোখ মেলে তাকালো। চোখে অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখতে পেল না। কারো গায়ের কড়া পারফিউমের ঘ্রাণ মায়া বুঝতে পারলো সে হৃদের 2 বাহুতে আটকে। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, অন্য কোনো পুরুষের সাথে তো আর শুয়ে নেই মায়া। মায়া স্বস্তি হতে পারল না মায়াকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে হৃদকে। মায়া এই রুমে কখন আসলো সেটাও জানে না। মায়ের যতটুকু মনে আছে লাস্ট টাইম মায়া হৃদের সঙ্গে ছিল ওইরকম একটা আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কিছুই মনে নেই। খুব সম্ভব মায়া জ্ঞান হারিয়ে ফেলেছিল তারপর। তাহলে কি এই লোক মায়াকে নিজের রুমে নিয়ে এসেছে? সর্বনাশ! বাড়ির লোক দেখেছে সেটা। মায়াকে রাতে শ্রেয়ার রুমে না দেখে অবশ্য এতক্ষণে খোঁজাখুঁজি হয়ে গেছে বাড়িতে। মুক্তা জুঁই নিশ্চয়ই ওর জন্য চিন্তা করছে। সবচেয়ে বড় কথা, মায়ার নিখোঁজ হওয়ার কথাটা নিশ্চয়ই এতক্ষণে ওর বাড়িতেও চলে গেছে। মায়া নিজের ভাবনায় ভয়ভীতি হলো। হৃদ থেকে ছাড়া পেতে চেয়ে বুঝলো ওরা দুজনেই কাত হয়ে শুয়ে আছে। হৃদ 2 হাতে মায়ার পিঠ জড়িয়ে বুকে বেঁধে রেখেছে মায়াকে, যার জন্য মায়ার মুখ হৃদের গলদেহে ঠেকিয়ে। আর এতক্ষণ মায়া হৃদের কোমর থেকে পিঠ পর্যন্ত হাতড়াচ্ছিল নিজের অবস্থান বুঝতে। মায়া হৃদের শক্ত হাত বের করে পরে লজ্জায় সিটিয়ে গেল। সেই সাথে শরীর টনটন করে উঠল ব্যথায়। মায়ের পা দুটোই সে কখন থেকে অবশ হয়ে আছে ভারী কিছুর জন্য। মায়া পা নড়াতে চেয়েও আবার চমকে উঠল, কারণ হৃদ মায়ের উরু বরাবর তার এক পা তুলে দিয়ে মায়াকে কোল বালিশের মতন 2 হাতে জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এবার ভীষণ লজ্জা পেল মায়া। বুকটা টিপ টিপ করলো অস্থিরতায়। ও কি সারা রাত এইভাবে ঘুমিয়েছিল লোকটার সাথে? ইস,
কি লজ্জা! এত লজ্জায় মায়া নিশ্চয় ওর স্বামীকে আর মুখ দেখাতে পারবে না। মায়ার লজ্জায় আড়ষ্ট হয়ে হৃদের থেকে ছাড়া পেতে চেয়ে আস্তে করে হৃদের হাতগুলো নিজের উপর থেকে সরালো। তারপর হৃদের ঘুমের সুযোগ নিয়ে খুবই আস্তে ধীরে নিজের উরু থেকে হৃদের ভারী পা সরিয়ে চুপি চুপি খাট থেকে নামলো। গায়ের ওড়নাটা খোঁজ করতে দেখলো সেটা অবহেলায় ফ্লোরে পড়ে। মায়া কি ওড়না ছাড়া লোকটার সাথে ঘুমিয়েছিল? ইস! মায়া আবারও লজ্জায় আছড়ে পড়ে দ্রুত ফ্লোর থেকে নিজের ওড়না গায়ে জড়াতে জড়াতে ঘাড় বেঁকে তাকালো হৃদের দিকে। হৃদ এখনও মায়ার দিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। যেভাবে মায়াকে বুকে নিয়ে ঘুমিয়েছিল সেভাবেই আছে, শুধু হৃদের বুকে মায়া নেই। মায়া চোরের মতন কর্নার টেবিল হতে নিজের ফোনটা উঠিয়ে বিনা শব্দে খালি পা টিপে রুম থেকে বের হতেই বুক চেপে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজ বড় বাঁচা বেঁচে গেছে মায়া। হৃদের ঘুম থেকে ওঠার আগেই মায়া পালিয়ে আসতে সক্ষম হয়েছে। মায়া বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলার মধ্যেই নাকে বাজলো কড়া পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা মায়া চেনে, হৃদের শরীরের ঘ্রাণ। যতবার হৃদ মায়ের সামনে এসেছিল ঠিক ততবারই মায়া এই সুগন্ধিটা পেয়েছিল। মায়া নিজের কাঁধে নাক বাজিয়ে শ্বাস টানতেই বুঝতে পারল হৃদের শরীরের ঘ্রাণ মায়ের শরীরে মৌ মৌ করছে। মায়া চমকে উঠল, বারবার নাক বাজিয়ে নিজের শরীর শুকলো। বাপরে, মায়ের পুরো শরীরে শুধু হৃদ হৃদ গন্ধ ছড়াচ্ছে। এই মুহূর্তে মায়া যদি কারণও সামনে যায় তাহলে নিশ্চয়ই ও ধরা পড়ে যাবে। সবাই বুঝে যাবে মায়া যে হৃদের সাথে রাতে ছিল। কি সাংঘাতিক ব্যাপার! লোকটার শরীরের ঘ্রাণটা কেমন মায়াকে টানছে। মায়া ভীতু চোখে আশেপাশে তাকালো। চারপাশটা কেমন অচেনা অপরিচিত ঠেকলো। এটা ফাহাদের বাড়ি নয়, সেটা চট করে বুঝে গেল মায়া। তাহলে মায়াকে এই লোক কোথায় নিয়ে এসেছে? এটা কার বাড়ি? মায়ার জানা মতে এটা খানবাড়িও নয়, কারণ মায়া খানবাড়িতেও গিয়েছিল 2 বার। ওর চেনা আছে খানবাড়ি। তাহলে এটা কোথায়? কে থাকে এখানে? নিজের চিন্তাভাবনার মাঝে মায়া ভয় পেল না, বরং নির্ভয়ে থাকলো হৃদের পাশে আছে বলে। তবে কৌতূহল হলো চারপাশটা দেখতে দেখতে সামনে এগোলো। করিডোরের সামনে মায়া দেখতে পেল একটা লম্বা সিঁড়ির নিচের ড্রয়িং রুমে অবধি গিয়েছে। নিচে গেল না, বরং সেই সিঁড়ির মাথায় বসলো। কারণ না কার বাড়ি, মায়া যদি কৌতূহল নিয়ে নিচে অবধি যায় তাহলে নিশ্চয়ই কারো না কারোর সামনে পড়ে যাবে সে। তখন হবে আরেক বিপত্তি। অপরিচিত দেখে যদি মায়াকে জিজ্ঞাসা করে সে কে, কার সাথে এই বাড়িতে এসেছে, রাতে কোথায় ছিল, তখন মায়া কি বলবে? মায়ের কাছে তো এসবের উত্তর নেই। আবার মায়া হৃদের ভয়ে রুমেও যেতে পারছে না বলে ও ওখানেই বসে থাকবে বলে ঠিক করলো। হাতের ফোনটার লক খুলতেই মায়ার মাথায় দুষ্ট বুদ্ধি আটলো। মায়ার জামাই তো আর জানে না মায়া যে ওদের সম্পর্কে অবগত। তাহলে এই বিষয়ে লোকটাকে একটু হেনস্থা করলে কেমন হবে? অবশ্যই দারুণ হবে। মায়াকে এই লোক কম নাকে দড়ি দিয়ে ঘোরায়নি। সামনে থেকেও মায়ার কাছে নিজের পরিচয় না দিয়ে শুধু ওকে হেনস্থা করেছে। এবার মায়ার পালা। মায়াও এই লোকটাকে এবার আচ্ছা মতন জব্দ করবে বলে ঠিক করলো। হাতের ফোনটায় হৃদকে কল দিতেই হৃদ সেই কল রিসিভ করলো। বেশ কিছুক্ষণ পরে মায়া হৃদকে কল রিসিভ করতে দেখে চট করে কান্না করার মতন নাক টেনে বলল। হ্যালো। হৃদ ঘুম জড়ানো কণ্ঠে উত্তর করলো। হৃদের মাতাল কণ্ঠে মায়ের বুকটা ধুক করে উঠল। বাপরে, এই লোকের সব কিছুই মারাত্মক। মায়া এত ঘায়েল হতে হতে না জানি আবার হার্টের সমস্যা হয়ে যায় ওর। হৃদের কণ্ঠে মায়ের এক মুহূর্তের জন্য নিজের অভিনয়ের কথা ভুলে গেলেও পর মুহূর্তে ঠিকই মনে পড়ল সে এখন অভিনেত্রী। হৃদকে জব্দ করতে চেয়ে আবারও নাক টেনে কাদার মতন করে বলল। হ্যালো, শুনছেন? আমি না আপনাকে ঠকিয়েছি। আমার বড় আপুর ভাসুর হৃদ খান আমার সাথে রাতে ঘুমিয়েছে। এখন আমি আপনার বউ না। মায়ার কথায় চট করে হৃদের ঘুমের রেশ কেটে গেল। ফোনটা কানে নিয়ে মাথা উঁচিয়ে তাকালো নিজের পাশে। সে একাই বিছানায় শুয়ে। মায়াকে নিজের পাশের বিছানায় দেখতে না পেয়ে বুঝলো বেয়াদব বউটা তাকে ঘুমের মধ্যে রেখে পালিয়েছে। হয়তো আশেপাশে কোথাও থেকে হৃদকে কল করে তার নামেই বিচার দিচ্ছে। হৃদও দমে যাওয়ার পাবলিক না। বোকা বউটা তো আর জানে না তার স্বামীকে দমানোর দায়। হৃদ কাত হওয়া থেকে সেইভাবে উপুর হয়ে বালিশে মাথা রাখতে রাখতে বলল। সমস্যা নেই বউ। হৃদ খান আমার বউয়ের সাথে ঘুমাইছে, আমিও ওর বউয়ের সাথে ঘুমাবো। তাহলে হিসাব বরাবর। আমার বউয়ের সাথে ঘুমানোর শোধ
আমি ওর বউয়ের সাথে ঘুমিয়ে তুলে নিব। হৃদের কথায় চট করে কল কেটে থমথমে খেয়ে বসলো। হৃদকে জব্দ করতে চেয়ে যেন ও নিজেই জব্দ হয়ে গেল যেন। এই ধবনীতে লোককে মায়া আদৌ জীবনে জব্দ করতে পারবে বলে মনে হয় না। মায়া একটা কথা বললে এই লোক মায়াকে কেমনে ওর নিজের কথায় ফাঁসিয়ে দেয়। এই যেমন এখন দিল হৃদ খান আর ফোনের ওপাশের ব্যক্তিটার বউ তো মায়া নিজেই। দুটো মানুষই তো এক। ফোনের লোকটা যদি হৃদ খানের বউয়ের সাথে ঘুমিয়ে শোধ তুলতে চায় তাহলে সে মায়ার সাথেই আবার ঘুমাবে। ঘুরে ফিরে মায়াকে মায়ের কথায় ফাঁসিয়ে দিল। মায়া নিজেকে নিয়ে বড্ড আফসোস করলো। সে একটু চালাক হতে পারলে হয়তো কোনো না কোনোভাবে নিজের স্বামীকেও কথার জালে ফাঁসাতে পারত। মায়ার যা বুদ্ধি সে তো ইহ জীবনেও। সকাল 5টা পেরিয়ে 5:45 ঘরে। কাক ডাকা ভোরে পাখির কিচিরমিচির শব্দ ভেসে আসছে অদূরে লিচু গাছটা থেকে। মায়া বাড়ির সামনে দরজায় দাঁড়িয়ে সেদিকে বিষণ্ণ তাকিয়ে। ছোট্ট লিচু গাছের ডালখানা নুয়ে পড়েছে কাঁচা পাকা অসংখ্য লিচুর ভারে। লিচুগুলো দেখতে লোভনীয় মনে হলেও মায়া সেদিকে একে গেল পেরে খেতে। কার না কার বাড়ি কে জানে। রাতের অন্ধকারে মায়াকে ওর স্বামী কার বাড়িতে নিয়ে এসেছে মায়া এখনো জানে না। বাড়ির মালিকও বা আশেপাশে অন্য কাউকে দেখেনি এখনো। সেজন্য মায়া তখন সিঁড়ি থেকে নেমে নিচের ড্রয়িং রুমটা পার হয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। তবে মায়া বুঝতে পারছে এটা ফাহাদের বাড়ি নয়, কারণ মায়ার বোনের শ্বশুর বাড়ি ওর চেনা, কিন্তু এই অপরিচিত বাড়িটি মায়া চেনে না বলেই বের হয়েছে দেখতে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটা। ছোটোখাটো দোতলা ডুপ্লেক্স বাড়িটির সামনে একটা সুন্দর বাগানও আছে, তবে সেই বাগানে ফুলের চারা নেই, আছে শুধু অসংখ্য ফলের গাছ। বেশ কিছু ফলের গাছ মায়া চিনতে পারলেও অনেক গাছই সে চিনতে পারল না। নামবিহীন বিদেশি ফলের চারা হবে বলে মায়ার মনে হলো। মায়ার মাথায় ঘোমটা আরও একটু টেনে নুয়ে পড়া লিচু গাছের নিচে দাঁড়ালো। ওর গায়ে এখনও কালকের পরা সেই সাদা পাকিস্তানি জামদানি জড়ানো। ফর্সা পায়ে হৃদের বড় বড় স্যান্ডেল জোড়া মায়ার পাকে বেশ ছোট দেখালো। হয়তো তখন হৃদের রুম থেকে আলাদা গিয়ে তাড়াহুড়োয় মায়ের নিজের জুতা খুঁজে পায়নি। চোখের সামনে তখন যা পেয়েছিল তাই পরে হৃদের রুম থেকে পালিয়েছিল সে। মায়া ঘুরঘুর করে বাগানটা দেখতে লাগলো। অসংখ্য ফল গাছের ভেতরে এক মুহূর্তের জন্য ভুলে গেল হৃদের কথা। হাত বাড়িয়ে ফলসহ চারা গাছগুলো ছুঁয়ে দেখার মধ্যে আসিফের গলা পেয়ে মায়া চমকে ওঠার মতন পেছনে ফিরল। তখনই চোখে পড়ল আসিফকে বাসার কাপড়ে দাঁড়িয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছে। মায়া অদূরে বাগান থেকে দাঁড়িয়ে দুজনকে দেখে বুঝতে পারল মহিলাটি হয়তো এই বাড়ির সার্ভেন্ট হবে আর আসিফ তাকে তার কাজ বুঝিয়ে দিচ্ছে। মায়া হঠাৎই মনে হলো হৃদের কথা, লোকটা হয়তো এখনো ঘুমিয়ে আছে, সেই জন্য মায়ার খোঁজ জানে না। কিন্তু ঘুম থেকে উঠে মায়ার খোঁজ করলে মায়া এই লোকের সামনে দাঁড়াবে কি করে? মায়ার তো লজ্জায় মরে যাবে। কাল রাতের ওইসব ঘটনার পর মায়ার সাহস নেই লোকটার সামনে দাঁড়ানো। ভাগ্যিস মায়া কাল রাতে বেহুশ হয়েছিল, নয়তো সে হার্ট অ্যাটাক করত। এই লোক মায়ের উপর যে চাপ সৃষ্টি করছিল, মায়ার তো এখন এই লোকের সামনে যাওয়াই রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার থেকে সবচেয়ে বড় কথা হলো মায়ের স্বামী ওর মতিগতি বুঝতে পেরে গেছে, হয়তো জেনে গেছে মায়া যে তাদের দুজনের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কটা নিয়ে অবগত। তার জন্যই তো লোক আজকাল মায়ের সাথে কেমন আপোষ মিলে যেতে চায়। মায়ের মন মস্তিষ্ক ভাবনার মাঝেই সে একজোড়া সাদা পা ঘাসের উপর দেখল। মায়ার বেখেয়ালি দৃষ্টি মাটি থেকে তুলে সামনে তাকাতে চমকে উঠল হৃদের উপস্থিতি দেখে। থতমত খেয়ে তাড়াহুড়োয় পালিয়ে যেতে চাইলে হৃদ তৎক্ষণাৎ মায়ের বাহু টেনে আটকায়। মায়া রাতের কথা ভেবে লজ্জায় মাথা নুয়ে রাখলে হৃদ মায়ের বাহু টেনে কাছে আনে। মায়ার থুতনি ধরে মুখটা উপরে তুলতেই দুজনের চোখাচোখি হলো। মায়ের লজ্জায় মুখ ঘুরিয়ে নিতে চাইলে হৃদ মায়ের মুখটা আটকে রেখে বলল, কি ম্যাডাম, কি সমস্যা? পালাতে চাচ্ছেন কেন? মায়া উত্তর করল না, বরং জোর করে মুখটা নামিয়ে নিল হৃদের হাত থেকে। এইভাবে মায়ের ভীষণ লজ্জা লাগছে। লজ্জায় সিটিয়ে মায়া হাঁসফাঁস করে দৃষ্টি লুকাতে চাইল এদিকে সেদিকে তাকিয়ে। হৃদ মায়ের লজ্জা মিশ্রিত মুখটা দেখে দুষ্টু হেসে মায়ের নাক টানল। মায়া উফ শব্দ করে হৃদ মায়ের নাক ছেড়ে কপালে টোকা মারতে মারতে বলল,
বারবার কাছে আসছেন, ধরা দিচ্ছেন, তর্ক করছেন না। কাহিনী কি? আমার প্রেমে টেমে পড়লেন নাকি ম্যাডাম? হৃদের দুষ্টু মুখ ও ভঙ্গিমা এই প্রথম দেখলো মায়া। লোকটা মজা করে মিটমিটিয়ে হাসতে পারে, সেটা জানা ছিল না মায়ার। মায়া ভীষণ নয়ে হৃদের মুখের দিকে তাকালো। হৃদের ঠোঁটের কোণের অল্প হাসিটা দেখতে দেখতে মুহূর্তে গায়েব হয়ে গেল। হৃদ মুখটা স্বাভাবিক করে নিতেই মায়া মুখ ভার করে বলল, প্রেমে পড়ার জন্য আপনার ফিয়ন্সে শুষিয়ে পড়ছে না? আমি কেন প্রেমে পড়তে যাব? আমি প্রেমে পড়বো না। হৃদের স্বাভাবিক হয়ে যাওয়া মুখটা আবার উজ্জ্বল হলো। ঠোঁট বাঁকিয়ে হেসে দ্বিতীয়বারের মতন মায়ের নাক টেনে পড়ল। জলে? মায়া গাল ফুলিয়ে হৃদের দিকে তাকালো। কষ্ট পেয়ে হৃদকে পেছন ফেলে পিঠ মুড়ে দাঁড়াতে দাঁড়াতে বলল। না। হৃদ মায়ের অবুঝ কাণ্ড দেখে ঠোঁট কামড়িয়ে হাসলো। বউ তার জ্বলছে, সেটা সে জানে। হৃদ জেনে শুনেই নিজের বউকে জ্বালাচ্ছে। মূলত তার ভালো লাগছে এটা করতে। হৃদ মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরালো। মায়ার গাল টেনে বলল, পুরো পুরো গন্ধ পাচ্ছি ম্যাডাম। কার পলিশে যেন উঠছে, তাই না? মায়া এক হাতে নাক ঘষতে ঘষতে হৃদের দুষ্ট দৃষ্টির দিকে তাকালো। হৃদ যে ইচ্ছা করে মায়াকে হেনস্থা করছে সেটা বুঝেই মায়া কথা ঘোরাতে চাইলো। আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে মিহিস্বরে বলল, এবার এটা কার? তোমার। হৃদের সোজাসাপটা উত্তরে বিস্মিত হলো মায়া। হৃদকে শুধিয়ে বলল, আমার? হুম। হৃদের উত্তরে মায়া মনে করলো হৃদ মায়ের সাথে মজা করছে। মায়া পুনরায় একই ভঙ্গিতে বলল, প্লিজ বলুন না বাড়িটা কার? আর লিচু গাছটা এটা কার? হৃদ মায়ের আঙুলের অনুসারে ঝুলন্ত লিচু গাছটার দিকে তাকালো। সে উপর থেকে দেখছিল মায়াকে এই লিচু গাছের আশেপাশে ঘুরঘুর করতে। হৃদ মায়ের হাত ধরে লিচু গাছের সামনে দাঁড়ালো। ঝুলে থাকা লিচু থেকে একটা লিচু নিয়ে সেটা খোসা ছাড়ালো। বীজ ছাড়িয়ে সাদা অংশটুকু মায়ের মুখে তুলে দিতে দিতে বলল, এই বাড়ি, এই ঘর, আর এখানকার সবাই তোমার। আমি তো ভাড়াটিয়া তোমার। আপনি ভাড়াটি আমার? মায়া অবাক গলায় শুধালো হৃদকে। হৃদ এইভাবে দ্বিতীয় লিচু গাছ থেকে পেরে খোসা ছাড়িয়ে মায়ের মুখে তুলে দিতে দিতে সম্মতি দিয়ে বলল। হুম। মায়া মুহূর্তে খুশি হয়ে গেল, কারণ সে হৃদের ইঙ্গিত বুঝতে পেরেছে। তাই হৃদ যে এই বাড়ির মালিক সেটা বুঝতে বাকি নেই মায়ার। মায়ার স্বামী এই বাড়ির মালিক হলে মায়া তো তার বউ, তাহলে সে মালকিন হবে, এটাই স্বাভাবিক। আর এর জন্যই হয়তো হৃদ মায়াকে এই বাড়ির মালিক বলে সম্বোধন করছে। মায়া লজ্জা মিশ্রিত মুখে খুশি হয়ে গেল। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে আরও একটা লিচু মায়ের মুখে তুলে দিল। দুজনের কেউই কাউকে এই পর্যন্ত ভালোবাসি বলেনি, আর না কেউ কাউকে জানিয়েছে তারা একে অপরের স্বামী স্ত্রী হওয়ার সম্পর্কে অবগত। ভালোবাসা মুখে প্রকাশ করেনি কেউ, অথচ এই দুজনকে একত্রে দেখলে যে কেউ বলে দিতে পারবে তাদের দুজনের মধ্যে কতটা গভীর প্রেম চলছে। হৃদের নিশ্চুপ ভালোবাসা আর মায়ার অস্থির মনোভাব দুজনকে একে অপরকে ডুবিয়ে রাখে সারাক্ষণ। মায়ের মুখে যখন হৃদ শেষ লিচুটা তুলে দেয় তখন মায়া মুখ ফিরিয়ে নেয় আর খাবে না বলে। হৃদ তারপরও মায়ার মুখে শেষ লিচুটা দেওয়ার সময় হতভম্ব হয়ে গেটের দিকে ঢুকতে দেখা গেল রাদিফকে দেখে মায়া ভয় পেল। রাদিফ যদি মায়াকে এখানে দেখে উল্টাপাল্টা কিছু মনে করে, বড়দের সবাইকে সবটা জানিয়ে দেয়, তাহলে বিপদে পড়বে ওরা দুজন। মায়া সেই ভয়ে হৃদকে না বলে হঠাৎ দৌড়ে পালিয়ে গেল বাড়ির ভিতরের দিকে। মায়ের হঠাৎ কাণ্ডে হৃদ খানিকটা চমকালো। মায়ার দৌড়ে যাওয়ার দিকে তাকিয়ে খানিকটা উঁচু গলায় খাক ছেড়ে মায়ের উদ্দেশ্যে ডেকে পড়ল, রাতের ব্যাপারটা ভুলিনি কিন্তু হৃদ। আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত চাই। ডাইনিং টেবিলে রাদিফের মুখোমুখি মায়া জড়তায় বসে, পাশে হৃদ টান টান হয়ে নাস্তার প্লেট উঠিয়ে বসলো। তাতে নাস্তা তুলে খাবে সে, তাই সামনে নানান রকমের খাবার সার্ভেন্ট পাশেই দাঁড়িয়ে, অথচ কেউ প্লেটে খাবার তুলে দিচ্ছে না। এমন থতমত পরিবেশে মায়া উঠতেও পারছে না। জড়তায় হৃদ একা থাকলেও একটা কথা ছিল, কিন্তু রাদিফ মুখোমুখি বসে থাকার কারণে মায়া ভদ্রতা দেখিয়ে এই মুহূর্তে উঠে যেতে পারছে না। যদি বেয়াদবি হয় সেজন্য, অথচ রাদিফের মনোভাব এমন যেন এই মুহূর্তে মায়া ছাড়া টেবিলের আশেপাশে আর কেউই নেই। সেই তখন থেকে রাদিফ ড্যাব ড্যাব করে মায়াকে দেখেই যাচ্ছে। এতে করে মায়া ভীষণ নার্ভাস হচ্ছে, অস্বস্তিতে আছড়ে পড়ছে। এইভাবে কেউ মুখের উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অস্বাভাবিক লাগে না বিষয়টা? হৃদ মায়া আর রাদিফ দুজনের মনোভাব দেখলো।
রাদিফকে আপাতত কিছু বলে লাভ নেই। সে বড় ভাইয়ের বউকে গবেষণা করতে বসেছে এই মুহূর্তে। যতক্ষণ না পর্যন্ত রাদিফের গবেষণা শেষ হবে ততক্ষণ পর্যন্ত সে মায়ার দিকে এইভাবেই তাকিয়ে থাকবে। হৃদ রাদিফকে অপেক্ষা করে মায়ার বলল তাদের প্লেটে খাবার তুলে দিতে। মায়া আমতা আমতা করে আরও সিটিয়ে বসলো চেয়ারে। রাদিফের দৃষ্টি আর মতিগতি কোনোটাই পরিবর্তন হলো না। মায়াকে চেয়ার ছেড়ে উঠতে না দেখে এবার হৃদ বিরক্ত হলো। ধমক দিতেই মায়া হাঁসফাঁস করে উঠে দাঁড়ালো। অস্বস্তিতে পরে থতমত খেয়ে হৃদের ঠিক করে রাখা প্লেটটা উঠিয়ে দিল। মায়ার এমন কাজে হৃদ কপাল কুঁচকালো, তীক্ষ্ণ গলায় বলল, কফি দাও। হৃদ মায়াকে কফির জন্য আদেশ করে মায়ের উল্টে দেওয়া প্লেটটা নিজেই আবার ঠিক করে রাখলো। মায়া হৃদকে কফি দিতে চেয়ে চায়ের কেটলিতে ধরলে রাদীপ বলল, ভাবি আমার প্লেটটাও উল্টিয়ে দাও ভাইয়ার মতো করে। সোজা প্লেটে নাস্তা করতে মজা পাচ্ছি না, স্বাদ আসে না। উল্টো প্লেটে নাস্তা করে নিশ্চয়ই মজা পাবো, তাই না? রাদীপের মুখে ভাবি ডাকটা শুনে মায়ের মনের অস্থিরতার ঝড় তুলল। অস্থির ভঙ্গিতে মায়া হৃদের দিকে তাকাতেই দেখল হৃদ মায়ের দিকে পূর্ব থেকে তাকিয়ে আছে। দুই ভাই এমন করে মায়াকে কি দেখছে আল্লাহ জানে, কিন্তু মায়া সাংঘাতিক অস্বস্তিতে ভুগছে এই মুহূর্তে। তাছাড়া রাদীপ যে সরাসরি মায়াকে ভাবি ভাবি ডাকছে তাতে হৃদ বাধাও দিচ্ছে না, বরং চুপ থেকে নীরব সম্মতি জানাচ্ছে। হৃদের নিশ্চুপ সম্মতি আর রাদীফের সরাসরি ভাবি ডাকায় মায়া ভেতর থেকে অস্থির হয়ে উঠল। সব কিছু গুলিয়ে ফেলে এলোমেলো কাজ করতে লাগলো। খালি চায়ের কাপটা হৃদের দিকে এগিয়ে দিতে দিতে বলল, আপনার রুটি। হৃদ মায়ের হাতের খালি চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিজের হাতে নিয়ে বিষণ্ণে বলল। এটা রুটি? মায়া হৃদের হাতের দিকে তাকিয়ে অস্থির ভঙ্গিতে লজ্জিত হলো। কি করবে ভেবে না পেয়ে তাড়াহুড়োয় হৃদের হাত থেকে খালি কাপটা ছিনিয়ে নিতেই সামনে থেকে রাদীপ সিরিয়াস গলায় বলল, ভাবি আমাকেও ভাইয়ার মতো একটা রুটি দিন। লজ্জা ভয় অস্থিরতা একত্রে ঘিরে ধরল মায়াকে। রাদীপ যেন সেসব আরও বাড়িয়ে দিচ্ছে, বারবার ভাবি ডেকে আবদার করে। মায়া অনিচ্ছাকৃত ভুলগুলো আরও বাড়িয়ে দিচ্ছে। রাদীপ পুনরায় রুটি চাইলে মায়া হাতের কাছে একটা আপেল রাদীপের দিকে এগিয়ে দিতে দিতে ভয়ে আমতা আমতা করে বলল, আপনার চা। রাদীপ মায়ের হাত থেকে আপেলটা নিয়ে গোল গোল চোখে সেটা কয়েক পলক দেখে টুপ করে সেটাতে কামড় বসাতে বসাতে বলল, আপি হাতে চা হলো না, এর হাতে চা হলো অমৃত। চা তো নয়, যেন আপেলের স্বাদ পাচ্ছি খেতে। মায়া হৃদের দিকে একটা কলা এগিয়ে দিতে দিতে একই ভঙ্গিতে বলল। আপনার কফি। হৃদ মায়ার হাত থেকে কলাটা নেওয়ার আগে রাদীপ সেটা ছোঁ মেরে ছিনিয়ে নিতে বলল, ভাবি ভাইয়া তোমার কফি খাওয়ার দাঁত নাই, আমার দাঁত আছে 34টায়, এই যে দেখো। এই জন্য আমি তোমার কলা ফ্লেভারের কফিটা খাই, কেমন?